আওয়ামী লীগ নামক আর সবাই নামক, ঠেকান যদি পারেন। আপনি আর্মি ছাড়া আপনার কোনো গতি নাই, আর্মি বিজিবি। তারপরেও তো আমি যেটা খবর পাচ্ছি অনেক জায়গায় আওয়ামী লীগের মিছিল হয়েছে, লাঠি সোটা নিয়ে মিছিল করেছে অনেক জায়গায়, কোনো কোনো জায়গায় কিছু এই যে কি বলে যে ইয়ে ককটেল মকটেলও বিস্ফোরণ ঘটিয়েছে। এইটার মধ্যে আমাদের যাওয়ার প্রয়োজন নাই। আজকে ওদের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। দেখেন, আওয়ামী লীগ পারসে তো ব্যান নাই, আওয়ামী লীগের উপরে তো কোনো ব্যান নাই। আপনি যেটা করেছেন সেটা হলো যে আপনি কার্যক্রম নিষিদ্ধ করেছেন। আওয়ামী লীগের একটা নোটিফিকেশন দ্বারা ইউনূস কার্যক্রম নিষিদ্ধ করেছে, ওই নোটিফিকেশনটা এখনো বহাল আছে। তো কোয়েশ্চেন ইজ যে আপনাদের এত ভয় কেন যে আপনাকে বিজিবি আর্মি সব নামাতে হবে ঠেকানোর জন্য? সো ইউ সি দিস ইজ আ ব্যাড প্রেসিডেন্স যেটা আপনি ক্রিয়েট করছেন। এই জন্য আমি বারবার বলি যে আমাদের প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি ডেমোক্রেসি ফিরিয়ে এনেছেন। ওরা বলে, বিএনপি বলে ফাইন, আই এগ্রি উইথ ইট, কিন্তু ফিরিয়ে আনার মধ্যে তো একজন রাষ্ট্রপতিকে মারতে হয়েছে, অ্যাসাসিনেট করতে হয়েছে। দ্যাট ওয়াজ ডান এগেইন বাই দি আর্মি। তারপরে আর্মি আবার নিজেই, জিয়াউর রহমান সাহেব আসার পর উনি আর্মি সাপোর্টে ছিল ওনার, এবং উনি আর্মি আনার পর উনি কি করেছেন, উনি ডেমোক্রেসির কথা বলেছেন, গণতন্ত্রের কথা বলেছেন, উনি সব পার্টিকে রিভাইভ করেছেন। আবার একটা আইন করে বলেছেন যে সবাই রেজিস্ট্রেশন নিয়ে নেন। তো যারা দরখাস্ত দিয়েছে তাদেরকে সবাইকে উনি রেজিস্ট্রেশন দিয়েছেন। তো আওয়ামী লীগকে তো উনি দিয়েছেন, আর উনি উনি বীরুত্তম টাইটেল পেয়েছেন, ওইটা আবার বঙ্গবন্ধু দিয়েছেন ওনাকে। ইউ সি, সো এই মনে করা যে বঙ্গবন্ধু ইজ জিরো, বঙ্গবন্ধু ইজ নাথিং। আমি কিছু কিছু লোকজনকে শুনেছি বলতে যে বঙ্গবন্ধু পালিয়ে গেছে। আরে ভাই, বঙ্গবন্ধু পালায় নাই, বঙ্গবন্ধুর একটা কৌশল ছিল। ওই কৌশল উনি যদি না ইয়ে করতেন তাহলে ঢাকায় একটা খুবই, ওনাকে না পেলে রক্তপাত হয়ে যেত খুব। সো উনি একটা প্ল্যানের ইয়ে করেছেন বলে উনি পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, আরে হোয়াট ননসেন্স ইয়ার! শেখ হাসিনা কেমনে পালালো আমি তো বুঝতে পারছি না। আর্মি আর এরা গিয়ে হাত পা ধরেছে যে আপনি ক্ষমতা ছেড়ে যান, আপনার লাইফের রিস্ক আছে। তারপরে জয়কে আমেরিকায় ফোন করেছে, ওই ওনার বোনকে, ওদেরকে দিয়ে বলিয়েছে যে উনাকে আমরা দেশের বাইরে পাঠায় দেই। উনাকে হেলিকপ্টার দিয়ে, প্রধানমন্ত্রী হেলিকপ্টার দিয়ে নিয়ে গেল তেজগাঁতে, ওই এয়ারপোর্টে, ওই এয়ারপোর্ট থেকে C-130-তে প্রোটোকল সহ তারা নিয়ে গিয়ে ইন্ডিয়াতে ওনাকে রেখে এসেছে। সো ইউ ক্যানট সে দ্যাট উনি পালিয়ে গেছে। সো আওয়ামী লীগের তো একটা স্ট্রেংথ আছে, আমরা কেন আন্ডার এস্টিমেট করি? সবচেয়ে ভালো হয় যে একটা প্রপার সেন্সিবল পলিটিক্যাল ধারা এই দেশে, আমি আশাবাদী আছি যে তারেক রহমান এটা করবেন। হয়তো ওনার কিছু কিছু কাজ আছে, এইগুলি সেরে উনি এই কাজগুলি করবেন, যে উনি ওনার বাবাকে ফলো করবেন, ফলো করে সব রাজনৈতিক দল যাদেরকে নিষিদ্ধ করার চেষ্টা করছে, আর যারা যারা সন্ত্রাসী ওদের কথা বলছে না, যারা পলিটিক্যাল দল ওদের কথা বলছি, যে ওদেরকে সবাইকে সুযোগ দেওয়া উচিত যেন ওরা মূল ধারায় থেকে যেন রাজনীতি করে। আর সেটা না দিলে তো কনস্পিরেসিস হবে। এন্ড আই থিঙ্ক, আমি এখন পর্যন্ত তারেক জিয়ার বডি ল্যাঙ্গুয়েজ বা এইগুলি যা দেখছি, ইটস ইটস ওকে, কিন্তু ওনার যে অ্যাপয়েন্টমেন্টস গুলি দিচ্ছে উনি বিভিন্ন জায়গায়, এইখানে উনি একদম টোটাল পলিটিসাইজেশন করছেন। সো এই জিনিসগুলির থেকে তো যদি উনি না বের হয়ে আসতে পারেন, দেন আই এম সরি টু সে দ্যাট খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আপনি জানেন যে আমাদের সার্বভৌমত্বের উপরে এমনি একটা হুমকি আছে রংপুর নিয়ে, সেখানে ওই রাম মন্দির নিয়ে একটি ঝামেলা আছে আমাদের। তো আমাদেরকে তো এই জিনিসগুলি অ্যাড্রেস করতে হবে। আবার গাইবান্ধা যদি চলে যায় তো মামুনকে আমরা আর পাবো না, মামুন তো তখন
আরেক দেশের নাগরিক হয়ে যেতে পারে। তো আমাদের একটু ওই অসুবিধা আছে, আমরা মামুনকে আরেক দেশের নাগরিক হতে দিতে চাই না। But কি করব, এখন ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক প্ল্যানার্সরা কিভাবে প্ল্যান করছে, আই হ্যাভ নো আইডিয়া। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে একটি সুষ্ঠু ধারা হওয়া উচিত। আর আমি আজকে আমার ফেসবুকেও বলেছি, আমি তো কংগ্রেচুলেশনও জানিয়েছি আওয়ামী লীগকে আমার ফেসবুক পেজে, বিকজ ইটস এন ওল্ড দল, পাকিস্তান আমলের দল এটা, ইস্ট পাকিস্তানে এটার জন্ম হয়েছে, তখন থেকে এই দল আছে আওয়ামী লীগ। বিভিন্ন নাম হয়েছে, হয়তো বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ, দেন আওয়ামী লীগ, এর মধ্যে অনেক ভাগাভাগি হয়েছে। সো এই দলটাকে আবার আবার আমাদের জিয়াউর রহমান সাহেব রেজিস্ট্রেশনও দিয়েছেন এই দলকে, অ্যাপ্লাই করে, যেই অ্যাপ্লাই করেছে ওকে উনি রেজিস্ট্রেশন দিয়েছেন, বিকজ হি বিলিভ দ্যাট আমাদের এখানে মাল্টি পার্টি ডেমোক্রেসি হওয়া উচিত। তো উনি if we regard him as a pioneer of multi-party democracy, তাহলে আমার মনে হয় ওনার ছেলেও এটা বিশ্বাস করবে যে এই দেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি হওয়া উচিত, এবং একটি এত বড় দলকে বাইরে রেখে এইটা অসম্ভব ব্যাপার that you will have multi-party democracy in this country. So আমি খুব আশাবাদী যে ইনশাল্লাহ তারেক রহমানের এমনি যে পলিটিসাইজেশন করুক, সবখানে পলিটিসাইজেশন করছে। সো ও ধরেন আপনার এই যে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাপয়েন্টমেন্ট, রেড ক্রিসেন্টের ব্যারিস্টার সালামের অ্যাপয়েন্টমেন্ট, আমি চিনিও না ওনাকে, উনি ফেঞ্চুগঞ্জ মৌলভীবাজারে প্র্যাকটিস করে, সুরমা টুরমা ওই এলাকায় ফেঞ্চুগঞ্জ মৌলভীবাজারে। তো এইসব যে আছে, এইটাতে তো আমরা দেখছি যে আমাদের তারেক সাহেব ইজ মোটামুটি ফলোইং আওয়ামী লীগ, যে নিজের দলের লোকের বাইরে কোথাও উনি কাউকে দিচ্ছেন না। এইখানে কিন্তু কোনো পার্থক্য দেখছি না আমি, বাট আদারওয়াইজ ওনার যে বডি ল্যাঙ্গুয়েজ আছে, এই বডি ল্যাঙ্গুয়েজটা এবং ওনার যে সাদা মাটা চলাফেরা, এইসব দেখে মনে হচ্ছে দ্যাট উনি ওনার বাবাকে ফলো করবেন এবং এই দেশে মাল্টি পার্টি ডেমোক্রেসি হবে, এবং ওনার হাত ধরে হবে। এবং আমি আশাবাদী যে তারেক রহমান ওই নোটিফিকেশনটা রিপিল করবেন এবং আওয়ামী লীগকে সুযোগ করে দেবেন। তবে আওয়ামী লীগের সুযোগ করে দিল, আওয়ামী লীগ তার পলিটিক্যাল কাজ টাজ করতে পারবে, বাট যেন ওই যে হুট করে এসে আপনি সরকারকে ফেলে দেওয়ার যে রাজনীতি, সেটাতে হয়তো আওয়ামী লীগের যাওয়া ঠিক হবে না। এইসব কথাবার্তা বলে এই কথাবার্তা হবে একটা ডায়ালগের মাধ্যমে। আই থিঙ্ক আলটিমেটলি আওয়ামী লীগ উইল বি অ্যালাউড টু, তাদের কার্যক্রম যেটা আছে, বি অ্যালাউড টু কন্টিনিউ উইথ দেয়ার অ্যাক্টিভিটিস, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। আমি এটাতে আশাবাদী আছি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি টেকনিক্যাল কারণে আপনাকে একটু আগে ছাড়তে হবে জানি, আমি আর কিছুক্ষণ আপনাকে আটকায় রাখবো। আমি একটু জানাব মামুন মাহবুবের কাছে যে মামুন মাহবুব আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক, খুব জোর দিয়ে বলছে এনসিপির মুখপাত্র আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া, জাহিদুর রহমান আওয়ামী লীগ মাফিয়া গ্রুপ, আওয়ামী লীগ কোন পলিটিক্যাল পার্টি না বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে কি হয়ে গেল 23 জুন? তাহলে সরকারের আওয়ামী লীগ মাফিয়া, আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, আওয়ামী লীগ বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোন সংগঠন নাই, তাহলে সরকারের একটা ছোট মন্তব্য করে নেই যে স্বরাষ্ট্রমন্ত্রী তো অনেক কথাই বলেন, উনি বুঝে শুনে বলেন না এমনি বলে ফেলেন, না নিজেকে বেশি আতেল মনে করেন, আই হ্যাভ নো আইডিয়া। বাট উনি তো নিজে খলিলুর রহমান সম্বন্ধে কি বলেছিলেন আপনারা তো ভিডিও দেখেছেন, শুনেছেন, পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে ওনার মন্তব্য। এখন তো উনি ওই পররাষ্ট্রমন্ত্রীর সাথে ক্যাবিনেটে বসছেন, এখন বলেন না কেন যে আমি এই হিজ এ কনস্পিরেটর, হিজ এ দালাল, ওর সাথে আমি বসবো না? বলেন না কেন এটা? আওয়ামী লীগ তো আছে, এই যারা বলে যে লাইক ফুয়াদ কোয়াদরা যেভাবে বলে যে আওয়ামী লীগ নাই, শেষ হয়ে গেছে, অমুক হয়ে গেছে, তমুক হয়ে গেছে, দ্যাটস অল ননসেন্স, অ্যাবসলিউট ননসেন্স। ইউ সি, আওয়ামী লীগ আছে, ছিল, আছে, থাকবে। এত বড় একটি গোষ্ঠীকে আপনি নির্মূল করতে পারবেন না। ইন এজ মাচ এজ আমাদের যে ইসের যে ব্যাপার আছে,
ডিপ্লয় করার, আপনি নামুক না জামাত ইসলামী আর এনসিপি নামুক, আপনি আর্মি আর বিজেপি সরায় নেন, নামক, দেখি কিভাবে ঠেকায় আওয়ামী লীগকে। ইটস নট ইজি। আমি বারবার বলছি এটা একটি বড় দল, এই দল ইজ রেসপন্সিবল ফর দ্য ক্রিয়েশন অফ বাংলাদেশ। আজকে বাংলাদেশে আমরা যে বাস করছি এইটার জন্য তো দে আর রেসপন্সিবল ফর দিস। ওরা এই যে 6 পয়েন্ট 11 পয়েন্ট আর তারপরে এই যে মুক্তিযুদ্ধের আন্দোলন, আমরা তো এটা নেগেট করতে পারছি না, বিকজ মুক্তিযুদ্ধের আন্দোলনের তো পার্ট আমাদের প্রয়াত প্রেসিডেন্ট নিজেও ছিলেন, উনি বীর উত্তম পেয়েছেন, ইজ পার্ট অফ দ্য প্রসেস। তো আওয়ামী লীগকে আপনি বলবেন যে শেষ হয়ে গেছে? আর এই 17 বছর তারা এইখানে সরকার চালিয়েছে, এইখানে ওদের অনেক লোকজন আছে। আমি বারবার বলি যে 5-6 কোটি লোক ওদের এখানে আছে, আপনি সরায় দেন, নামুক, সব মিলে নামুক। হ্যাঁ, না, জামাত তো তার প্রতিশোধ নিতে চাই, আর 32 তাদের কাছে খুব আতঙ্ক। 32 নাম্বার জামাত এবং স্বাধীনতা বিরোধীদের কাছে খুব আতঙ্ক, যেরকম পাকিস্তানিদের কাছে আতঙ্ক, স্বৈরাচারদের কাছে আতঙ্ক। কারণ 32 ছিল আমাদের বাঙালি জাতির সূতিকাগার, এটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি বলে না, ওইটাই ছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল ঘর। এই যে মহসিন স্যার আরো ভালো জানেন, 1 মার্চ থেকে 26 মার্চ পর্যন্ত যে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন হলো, অর্থাৎ পাকিস্তান গভর্নমেন্ট থাকলো মুখে, কার্যত ডিফ্যাক্টো গভর্নমেন্ট হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের, এবং সেখানে জনাব তাজউদ্দিন আহমেদ এবং তরুণ তদানীন্তন ব্যারিস্টার এম আমিরুল ইসলাম সাহেব, ডক্টর কামাল হোসেনরা রেগুলার সার্কুলার লিখত, জাতিকে দিক নির্দেশনা দিত সেই 32 থেকেই। আবার হোসেন মোহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলন ও সব ছাত্র সংগঠনই 32-এ যেত। এমনকি প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া তাদের জীবনে নানা সমস্যার বাঁকে বহুবার 32-এ গেছে। 32-এ শুধু যায় না, যায়নি রাজাকার, আলবদর, আলসামস, জামাত শিবির। এ কারণে তাদের রাগ, এই সুযোগ একটা পাচ্ছে। দেখেন, ভিক্টর হুগোর একটা বিখ্যাত উক্তি আছে, an invasion of enemies can be resisted but not an idea whose time has come। অর্থাৎ একটা শত্রুর আগ্রাসনকে আপনি বন্ধ করতে পারেন, কিন্তু যখন কোন আদর্শ ম্যাচিউর হয় তখন আপনি সেই আদর্শকে আটকাতে পারেন না। আজকে আওয়ামী লীগ রাজনীতিতে আছেই, আমার বলেছেন, বা আরো যে অ্যাক্টিভ হচ্ছে, এর এর ভিত্তিও রচনা করে গেছে যাকে এখন সবাই বিশ্ব বেহা বলে, বিশ্ব বার্তা বলে, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূস। সে যে 5ই ফেব্রুয়ারি সে আসিফ নজরুল, রিজওয়ানা, আদিল সহ তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রীরা সহ এবং জামাত এনসিপি মিলে 5ই ফেব্রুয়ারি, এনসিপি তখন বোধহয় হয়ও নি, যে তাদের ওই যে বৈষম্য বিরোধী, তারা যে 32টা ভেঙে দিয়েছে, বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে, যার ফলশ্রুতিতে পাকিস্তানে আইএসআই উল্লাস করেছে, পাকিস্তান এস্টাবলিশমেন্ট খুশি হয়েছে, আর কেউই হয়নি আর এখানকার রাজাকাররা। সেদিনই তো আওয়ামী লীগের রাজনীতির মাঠ তারা প্রস্তুত করে দিয়ে গেছে। কথা বুঝেছেন? কারণ শেখ হাসিনা বলতেন, দেখেন আমি একটা নির্মম মূল্যায়ন করি, শেখ হাসিনা বলতেন যে আমি যখন থাকবো না পাওয়ারে, বা আমরা থাকবো না, তখন মুক্তিযুদ্ধের কথা বলা যাবে না, বঙ্গবন্ধুর কথা বলা যাবে না, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভগুলো থাকবে না, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গান, কবিতা, সিনেমা হবে না, সে কারণে আমাকে ভোট। তার অনেক যেরকম সাফল্য আছে, কিছু তো ব্যর্থতাও আছে, কিছু নির্বাচন ব্যবস্থাকে ধ্বংসের দিকে উনি কেন নিয়ে গেলেন অত বড় বাপের মেয়ে হয়ে, সেটাও একটা $1 মিলিয়ন কোশ্চেন। কিন্তু ইউনূস গভর্নমেন্ট এবং আজকে বিএনপিও ইউনূসের মতো না করলেও লুকোচুরি করছে। আপনার আজকে 32-এর জামাত মিছিল করার দুঃসাহস দেখায় কিভাবে? পুলিশের উপস্থিতিতে। পুলিশ তো আজকে জামাতের পক্ষে অবস্থান নিয়েছে। 32-এ আওয়ামী লীগের কোন প্রোগ্রাম ছিল? আমি তো এটাই বুঝলাম না, বিএনপি সরকারের কাছে আমার জানার ইচ্ছা, যে আপনারা যদি প্রথম সময় আর্মি নামায় দেন, তো বাকি 4.5 বছর বা 4 বছর 9 মাস আছেন, তাহলে কাদের দিয়ে মোকাবেলা করবেন? আমি গতকাল একটা অনলাইনের শো দেখার চেষ্টা করছিলাম, আমি জানতে চাচ্ছিলাম আসলে আওয়ামী লীগ কি কর্মসূচি দিয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। পুণ্যে ভাই কি জানেন কি কর্মসূচি ছিল? কর্মসূচি ছিল না, ওই যে আজকাল তো আধুনিক যুগ, অনলাইনে সবই পাওয়া যায়। তো অফিসিয়ালি প্রোগ্রাম ছিল তাদের, প্রত্যেক জেলা কেন্দ্র সহ পার্টি অফিসে পতাকা উত্তোলন, কেক কাটা,
আর বিকালে কেন্দ্রীয় বোর্ডে আলোচনা সভা অনলাইনে, যেটা জননেত্রী শেখ হাসিনা করছেন। এখন আমাদের ট্র্যাজেডি কি, এই 5 আগস্ট আগ পর্যন্ত জনাব তারেক রহমান এগুলো কর্মসূচি করতেন এবং সেই কর্মসূচিতে অনেকেই যোগদান করতেন, বিএনপি সহ ওই সময় যারা আন্দোলন করেছে। এখন জননেত্রী শেখ হাসিনা করছেন অনলাইনে। আমরা তো এই দুইটার কোনোটাই চাই না। আমরা এটাও চাই না যে তারেক রহমান সাহেব নির্বাসনে থেকে তার রাজনীতি করতে হবে বিএনপি, আবার শেখ হাসিনা নির্বাসন বলি বা আজকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এইটা তো কোনো রাজনীতির ভাষা না। আবার দেখেন, মহসিন স্যারের মনে থাকবে, এই সন্ত্রাস বিরোধী আইনটাও উর্বর মস্তিষ্কের ফসল। এই সন্ত্রাস বিরোধী আইন 2009 আওয়ামী লীগ বানিয়েছিল এবং আইনটা অত্যন্ত ফ্যাসিস্ট আইন। এটার 18 ধারায় আওয়ামী লীগের আমলেই লেখা। আমি ওই সময় এখনো নর্মাল আইনজীবী, তখন আরো ছোট আইনজীবী। ওই সময় আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করেছিলাম। 18 ভাষাটা কি দেখেন, এই আদেশের উদ্দেশ্য পূরণকল্পে সরকার কোন ব্যক্তি বা সত্তা সন্ত্রাসী কার্যের সহিত জড়িত রহিয়াছে মর্মে যুক্তিসঙ্গত কারণের ভিত্তিতে গেজেট প্রজ্ঞাপন দ্বারা উক্ত ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা বা তফসিলে তালিকাভুক্ত করবে। কোনো জুডিশিয়াল ইনকোয়ারি নাই, কোনো ইনকোয়ারি নাই। সরকার তার সুইট উইল ডিজায়ারে করবে। প্রয়োজন ছিল? আপনি তো যে কোনো শক্তিকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন। ধরেন তখন কথা হলো যে হ্যাঁ, মৌলবাদীদের যাদের আছে তাদেরকে আপনি রাজনৈতিক ভাবে মোকাবেলা করবেন, আইনগত ভাবে মোকাবেলা করবেন, যেটা বিএনপিরও করা উচিত। বিএনপি তো আমাদের চেয়ে ভালো জানে আওয়ামী লীগ কতটা শক্তিশালী। এবং আওয়ামী লীগের এই যে ইউনূস যে ষড়যন্ত্র করে অধ্যাদেশটা অ্যামেন্ডমেন্ট করলো আসিফ নজরুল আগের দিন করে, আগে নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধের সুযোগ ছিল না, পরের দিন আগের দিন অ্যামেন্ডমেন্ট করলো, পরের দিন গিয়ে কার্যক্রম নিষিদ্ধ করলো, দল নিষিদ্ধ করেনি। বিএনপির জন্য অনারেবল প্রসেস ছিল, যেরকম অনেক আইন তারা অর্ডিন্যান্স তারা পার্লামেন্টে রেটিফাই করেনি, এটাও করতো না। করে হতো কি, আওয়ামী লীগ তার রাজনৈতিক কর্মকাণ্ড করলে করতো। আওয়ামী লীগের তো থানা নেতা পর্যন্ত, শুধু কেন্দ্রীয় নেতা না, আমার জানা মতে থানা কমিটির নেতা পর্যন্ত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, দুদকের মামলা আছে, আরো মামলা হচ্ছে। এটা আওয়ামী লীগ আইনগতভাবে মোকাবেলা করতো। আর সব লোকের নামে তার মামলা নাই, অসংখ্য সাধারণ কর্মী আছে, তারা তাদের কর্মকাণ্ড করত। যেটা এনসিপি, জামাত বা বিএনপিরও বলার চেষ্টা করে জনগণ গ্রহণ করবে না, করতো না। কিন্তু আপনি কি দেখেছেন লাস্ট 1 মাসে আওয়ামী লীগের মিছিলে জনগণের অংশগ্রহণ আছে? সেই এইটা করে তো আমরা তো মুক্তিযুদ্ধের পরে আমাদের সংবিধান প্রণেতা তো ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করেছিল, অনুচ্ছেদ আর্টিকেল, এটা জানেন কিনা, 38 অনুচ্ছেদ। বঙ্গবন্ধু পাকিস্তান আমলের দীর্ঘ অভিজ্ঞতা, মুক্তিযুদ্ধের জামাতের ধর্মকে ব্যবহার করা গণহত্যায়, সে কারণে একটা নিষিদ্ধ হলো যে ধর্মভিত্তিক রাজনীতিক কোনো সংগঠন করা যাবে না। 38 অনুচ্ছেদে ছিল, যে কারণে জামাত, মুসলিম লীগ সব নিষিদ্ধ ছিল। কই তাদের আটকে রাখা গেছে? জামাতরা জাসদের মধ্যে ঢুকে গিয়েছিল, এটা আমার কথা না। প্রয়াত জাসদ নেতা কার্যকরী সভাপতি সাবেক এমপি মঈনুদ্দিন বাদল বলেছেন যে 15ই আগস্টের পরে জিয়াউর রহমান যখন সব ধর্মভিত্তিক রাজনীতি করার অনুমতি দিল 76, হঠাৎ জাসদের মিছিল ধরেন 4000 হতো, সেটা 500 গিয়ে ঠেক বা 1000 গিয়ে ঠেক, কারণ মুসলিম লীগ জামাত তখন যার যার দলে ফিরে গেছে। এই যে এখন যেরকম জামাতরা 15 বছরে আওয়ামী লীগের মধ্যে গুপ্ত হয়েছিল, বিএনপির মধ্যে এখনো আছে। আমরা যেখানে জামাত যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত দলকেই আমরা কার্যক্রম নিষিদ্ধ করে ঠেকানো যায়নি, তার একটা আদর্শ আছে, রাইট অর রং। আপনি আদর্শকে লড়াই করবেন আদর্শ দিয়ে। আওয়ামী লীগ তো নানা দোষ ত্রুটি সত্ত্বেও আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আপনার এই টকশো আমি বহুদিন বলেছি, আপনি যদি যে কোনো একটা ফ্ল্যাট কমপ্লেক্সে ঢোকেন, 40টা ফ্ল্যাট থাকে একটা বিল্ডিং এ, কথার কথা, তার যদি আপনি র্যান্ডম জনমত যাচাই করেন নির্ভয় যে এটা কোনো ক্ষতি হবে না, তাহলে 10টা ফ্ল্যাটে গিয়ে দেখবেন আপনি 3টা আওয়ামী লীগ, 3টা বিএনপি, একটা জামাত, একটা এদিক ওদিক, একটা বামপন্থী, আর একটা নিরপেক্ষ বা কোনো দল করে না, যখন সুবিধা পায় ভোট দেয় বা তার ইচ্ছা অনুযায়ী দেয়, স্বাধীনতা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা। সেই দলকে কি আপনি নিষিদ্ধ করে আপনি আটকে রাখতে পারবেন?